পড়ছিলাম মাটির পিঞ্জর, কলমে নুরায়েশা মাহানুর। পর্ব সংখ্যা 11। প্রিন্সিপালের রুমে টান টান এক রুদ্ধশ্বাস উত্তেজনা ঝুলে আছি বাতাসে। প্রিন্সিপালের সামনে চেয়ারটায় হেলান দিয়ে বসে আছে সাইফ। অপলক নয়নে চারপাশ চষে যাচ্ছে। তার পিছন দিক থেকে পাশেই দাঁড়িয়ে আছে ইমন। তাদের থেকে খান চারেক হাত দূরে বসে আছে তখনকার ছেলেটার নাম সজল। এলাকার বিত্তশালী পিতার চশমাধারী বিপত্তি। সার্টিফিকেটের নাম লেখালেও বইয়ের পাতার প্রতি চির বৈরী সম্পর্ক তার। তবে কুকর্মের পাঠ্যক্রমে সে এক পরীক্ষিত তুঘলকি পণ্ডিত। ক্লাসরুম হোক কিংবা করিডোর, মেয়েদের দিকে কু ইঙ্গিত ছুটতে ছুটতে হাঁটাটাই তার প্রাত্যহিক সাধনা। আর তার এই অপকর্মের আড়ালে সুরক্ষা হয়ে দাঁড়িয়ে থাকে তার পিতা, কলেজ কমিটির জঘন্য এক সদস্য। বাবার পরিচয়টাই সজলের রক্ষা কবচ। একটা অভিযোগ আসে, 2টা তদন্ত হয়, 3টে সাক্ষী পালিয়ে যায়। চতুর্থ দিনে দেখা যায় অভিযোগ গায়েব। সবচেয়ে বড় বিদ্রুপ হলো শিক্ষক মহলে কেউ গলা উঁচু করে বলে না সজল দোষী। চোখের সামনে শত অপরাধ হলেও বারবার শাসনের মুখে কুলো পেটে গেছে কর্তৃপক্ষ। দুর্ভাগ্য কখনো কখনো নিজেই দিক দিশা খুঁজে নেয়, আর আজকের দিনে সেটা ঠিক সজলের গলা চেপে ধরেছে। আজ তার ভাগ্য খারাপ, অথবা বিধির শুদ্ধতম প্রতিশোধ। সজলের এই আত্মদম্ভিকতার কার্নিভাল এসে ঠেকেছে সাইফ নামের এক বিপরীত স্রোতে। প্রতিপত্তির দেয়ালও কিছু সময় ভেঙে পড়ে, আর আজ সজলের বাবার ওই প্রাচীরবদ্ধ অহংকারে চির ধরেছে সেখান থেকেই। ইতোমধ্যে খবর পৌঁছে গেছে তার দরজায়। ফোনের অপর প্রান্তে চেনা সেই গর্জন নিয়েই বলছেন, আপনাদের কলেজ কি করে? ওকে ছেড়ে দেন এখনই। আমার ছেলে কোনো বাজে কাজ করতে পারে না। প্রথমে গলা চড়িয়েছেন, চেনা নিয়মে হম্বিতম্বি করেছেন। অভিজাত ফোনের স্পিকারে শব্দগুলো বাঘের হুঙ্কারের মতো শোনালেও সাইফের কেবল 2টি শব্দ বলেছিল, আপনার ছেলের ভিডিও আমি নিজের মোবাইলে রেখেছি। শব্দের এমন শীতলতা সজলের বাবার স্পাইন পর্যন্ত পৌঁছে গেছে। তখন আর বাঘের গর্জন থাকেনি, রয়ে গেছে কেবল হাঁপানির মতো নিঃশ্বাস। আর তখনই তড়িঘড়ি গাড়ির ড্রাইভারকে ফোন করে কলেজে আসার নির্দেশ দিয়েছে। স্যার, আমাদের যেতে হবে, যা করার তাড়াতাড়ি করুন। টেবিলের গায়ে আঙুল ছুঁয়ে ছুঁয়ে কথাটা বলল সাইফ। প্রিন্সিপাল চমকে উঠে তাকালেন তার দিকে। আসতে বললেন, ওর বাবা আসুক, তারপর আমরা ব্যবস্থা নিচ্ছি। সাইফ এবার চোখের ভাষায় আগুন ঢেলে দিয়ে বলল, কোনো বাবার ডাকার জন্য বসে থাকার দরকার নেই। ওকে এই মুহূর্তে কলেজ থেকে বহিষ্কার করুন। এর আগেও বহু অভিযোগ উঠেছে এই ছেলের নামে, তখন প্রমাণ ছিল না। আপনারা কিছু করতে পারবেন না, বা প্রমাণ ছাড়া এই বুলি আওড়েছেন। আজ প্রমাণ আছে, ভিডিও আছে, প্রয়োজনে ভুক্তভোগীর জবানবন্দি নেব। প্রিন্সিপালের কণ্ঠে এক চাপা অস্বস্তি। কিন্তু সাইফ এবার চেয়ারে হেলান দিয়ে বসল। ঠোঁটে হালকা বাঁকা হাসি। কিছু বলতে যাবে এমন সময় শোনা গেল আরেকটা অনাহুত কণ্ঠস্বর। কি কিন্তু কিন্তু করছেন স্যার? একটা ছেলে কলেজের মতো একটা সম্মানিত প্রাঙ্গণে দাঁড়িয়ে মেয়েদের সঙ্গে অসভ্যতা করবে, আর তার বিচার করতে আপনাদের এত সময় লাগে? দরজার বাইরে থেকে গর্জে উঠল কণ্ঠস্বরটি, আর মুহূর্তেই দপ্তরের ভারী বাতাস কেঁপে উঠল। সবার দৃষ্টি ঘুরে গেল দরজার দিকে। সেখানে দাঁড়িয়ে আছে উজান। উজান এগিয়ে এসে সাইফের পিছনে স্থির হয়ে দাঁড়ালো। তীক্ষ্ণ চোখে সে সরাসরি তাকালো প্রিন্সিপালের দিকে। প্রিন্সিপাল গলায় অস্বস্তি চেপে বললেন, আপনি কে? একটু আগে যার সঙ্গে অসভ্যতা করা হয়েছে আমি তার গার্ডিয়ান। দেখতে এলাম কি ধরনের ব্যবস্থা নিয়েছেন আপনারা। ঠিক তখনই উজানের পেছন থেকে আরও এক জোড়া পদচারণা ভেসে এলো। ভেতরে এসে থমকে দাঁড়ালো দৃষ্টি। উজান এবার একে একে সব মুখ পরখ করলো। হঠাৎই তার চাহনি আটকে গেল ইমনের মুখে। চোখ কুঁচকে উঠল। মনের ভেতর এক ঝটকা বিদ্যুৎ খেলে গেল। এই ছেলে এখানে কি করছে? গলার কাছে ক্রোধ জমে উঠল থোকা থোকা হয়ে। অর্থ খোঁজার দরকার হলো না আর। উজানের মস্তিষ্ক ঝড়ের মতো একটাই চিন্তা ঘুরপাক খেতে লাগলো, এই ছেলেই কি তাহলে আফরার সঙ্গে? চোয়াল শক্ত হলো, ধমনী ফুলে উঠল, 2 হাত রাগে ফেটে পড়ল যেন। মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ে ইমনের কলার 2 হাতে চেপে ধরল উজান। ব্যাপারটা বুঝতে পারল দৃষ্টি। একটু উঁচু গলায় বলে উঠল, উজান ভাই। উনি না, ওই যে ও। দৃষ্টি হাত তুলে ইশারা করলো কোনার চেয়ারটার দিকে। উজানের চোখ ঘুরে গেল সেদিকে। মুহূর্তে ইমনের কলার ছেড়ে দিল সে। চোখ নামিয়ে ঠোঁটের কোণে কষে বলল, তোকে তো পরে দেখে নেব। এরপর নির্ভুল পায়ে ধীরে ধীরে এগিয়ে গেল উজান। ছেলেটা মাথা নিচু করে বসে আছে। সামনে গিয়ে হঠাৎই উজান এক হাতে সজলের চুল মুঠো করে চেপে ধরল, আরেক টানে মুখটা ফিরিয়ে আনলো নিজের দিকে। মুহূর্তেই বজ্রপাত নামলো তার চেতনায়। সজল, তুই?
ভ্যাবাচেকা খেয়ে নয়নে অপরাধের মতো কুঁকড়ে উঠল সজল। উজানকে এভাবে সামনে দেখতে হবে, এটা কল্পনাতেও ছিল না তার। লজ্জায় দহন আর অপরাধবোধে কেঁপে উঠল তার সমস্ত অবয়ব। দৃষ্টি কিছুটা থমকে গেল, চোখে ছায়া পড়ল সংশয়ে। কি সম্পর্ক এদের? উজান কিভাবে চিনে এই ছেলেকে? ভ্রু দুটি নিজের অজান্তেই কুঁচকে উঠল তার। রাগে উজানের কণ্ঠহীন শরীর অগ্নিগিরির মতো ফুঁসতে লাগলো। আর এক মুহূর্ত দেরি না করে শটান এক চড় বসালো সজলের গালে। এখনো সেই নোংরা অভ্যাস পাল্টাসনি তোর? গর্জে উঠল উজান। চারপাশে ছড়িয়ে পড়েছে নিস্তব্ধতা, শব্দ হারিয়ে গেছে সময়ের গহ্বরে। সকলে নীরব দর্শকের মতো দেখছে, কেবল একমাত্র ব্যতিক্রম সাইফ টেবিলের দিকে তাকিয়ে কাচের উপর নিজের আবছা প্রতিফলন দেখছে সে। ঠোঁটের কোণে খেলে গেল তার মৃদু হাসি। সেই খেলে যাওয়া তার হাসিটা হাসি নয়, বিষে ভেজানো ব্যগ্য, চোখের দৃষ্টিতে লুকানো তাচ্ছিল্যের ধারালো শান। উজান ভাই, আমার ভুল হয়েছে, মাফ করে দেন। ভাঙা কণ্ঠে মাথা তুলে কথাটা বলল সজল। কথা শেষ হতেই উজানের হাত চেপে বসলো তার চেয়ারের উপর। ধূমায়িত ক্রোধে উজানের চোখ দুটো রক্ত জবার মতো জ্বলছে। মাফ? উন্মুক্ত হুঙ্কারে ঘরটা কাঁপিয়ে উঠল তার কণ্ঠ। তোকে মাফ করার প্রশ্নই ওঠে না, কোনো দিন না। ঠিক তখনই সেখানে প্রবেশ করলো সজলের বাবা সাইদুল। দরজার চৌকাঠ পেরোতে না পেরোতেই চিৎকারে ফেটে পড়ল, কই দেখি আমার ছেলেটা আবার কি কাণ্ড করলো, বলে হন্তদন্ত হয়ে এগিয়ে এলো ছেলের দিকে। গম্ভীর পরিবেশকে অগ্রাহ্য করে প্রিন্সিপালের সামনে থাকা একটা চেয়ার টেনে বসে পড়ল সে। চোখ তুলে সোজা তাকালো সাইফের দিকে। কি হয়েছে? সমস্যা কোথায়? কি এমন করেছে ও? সাইফ ঠান্ডা কণ্ঠে জবাব দিল, আপনার ছেলে কি করেছে সেটা বললে আপনি চোখ তুলে তাকাতে পারবেন না সাইদুল সাহেব। সাইদুল বিন্দুমাত্র বিচলিত না হয়ে হাসলো। আগে বলো না, শুনিনি, তারপর ঠিক করব চোখ দেখাবো কিনা। এমন পাশ থেকে বলে উঠল, আপনার ছেলে কলেজে মেয়েদের উত্ত্যক্ত করে বেড়ায়, আজকেও এক মেয়ের গায়ে হাত দিয়েছে। কথা শেষ হতে না হতেই সাইদুল একরাশ অবজ্ঞানী হু করে হেসে উঠল, যেন কোনো ঠুনকো কৌতুক শুনে ফেলেছে সে। এ আর এমন কি, ছোট মানুষ একটু ভুল করে ফেলেছে, আর তাতেই এমন বিচার সভা বসাতে হবে নাকি? তোমরাও পারো বটে। আরো কিছু বলতেই যাচ্ছিল সাইদুল, কিন্তু তার মুখের শব্দগুলো জন্ম নেওয়ার আগেই গর্জে উঠল সাইফের মুষ্টিবদ্ধ ক্রোধ। মুহূর্তে বজ্রপাতের মতো আষ্টে পড়ল এক ঘুষি, যা থেতলে দিল সাইদুলের গাল। আঙুলে থাকা রূপোর আংটির ধার কেটে দিয়ে গেল ঠোঁটের কোণ। লাল রক্তের রেখা গড়িয়ে পড়ল কপতে থাকা থুতনিতে। সাইদুলের মাথার ভেতর ঘূর্ণি তুলল অচেনা ঝাঁকুনি। চোখের সামনে ছায়া নেমে এলো। বিভ্রান্ত দৃষ্টিতে হঠাৎ নিঃশেষ হয়ে গেল আলো। সবাই স্তম্ভিত, চমকে উঠল উপস্থিত প্রতিটি প্রাণ। প্রিন্সিপালের গায়ে বেয়ে নামলো আতঙ্কের শীতল ঘাম। সাইফ, কি করছো তুমি? উনি তোমার বয়সে অনেক বড়। সাইফের চোখ দুটো জ্বলে উঠল হিংস্র আগুনে। গলা থেমে থেমে ধারালো স্বরে বলল, কিন্তু একটা জানোয়ার, আর জানোয়ারের কোনো বয়স হয় না, সেটা বুড়ো হোক বাচ্চা হোক। কামড়ালে উত্তর একটাই, পাল্টাঘাত। সাইফ, গর্জে উঠল সাইদুল। নাক মুখ চেপে ধরে দাঁতে দাঁত চেপে চিৎকার করলো, তুমি জানো আমি কি করতে পারি? আমাকে সম্মান দেওয়া উচিত তোমার, আর তুমি আমার গায়ে হাত তুলছ। তীব্র রক্তচাপের মধ্যে সাইফের চোখে এক ফোঁটা কাপড় নেই, তার বদলে কণ্ঠে জমে আছে তীব্র এক অবজ্ঞার শীতলতা। যারা মুখ ফুটে সম্মান চায় তারা আদৌ কতটুকু সম্মানযোগ্য আঙ্কেল? সাইফকে বলতে না দিয়ে মুহূর্তেই বাতাসে জমে থাকা উত্তপ্ত ভার ছিন্ন করে নীরবতার মাঝখানে কাঁপা কাঁপা দৃঢ় কণ্ঠে কথাটা বলে উঠল দৃষ্টি। প্রতিটি শব্দ কাঠখড় পুড়িয়ে বের হয়ে এলো তার ভিতর থেকে। সে পায়ে পায়ে এগিয়ে এলো, দাঁড়িয়ে গেল সজল আর সাইদুলের মাঝখানে। চোখে নিশ্চিম ঘৃণা নিয়ে একবার তাকালো সজলের দিকে, এরপর ধীরে ফিরে তাকালো সাইদুলের দিকে। চোখ দুটো অগ্নিময়, কণ্ঠে বরফের ডুবানো তলোয়ার। আপনি কেমন বাবা, যিনি নিজের সন্তানকে নিম্নতম শিক্ষা দিতে পারেননি? যে বয়সে উচিত ছিল চরিত্র গড়ার, আপনি তাকে শিখিয়েছেন অন্ধ গর্বে চোখ বুজে থাকার। আপনার উচিত ছিল ওকে কঠিনতম শাস্তি দেওয়া। যদি আপনি আদর্শ কোনো পিতা হতেন, তাহলে এতক্ষণে লজ্জায় আপনার মাথা হেঁট হয়ে মাটি স্পর্শ করত। কিন্তু আপনি গর্ব করেন, তার অপকর্মগুলোকে উল্টো ঢেকে রাখেন। আর যদি আপনার নিজের মেয়ের গায়ে কেউ হাত দিত, তাহলে আপনি পারতেন এমন বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকতে? একটানা বলা শব্দগুলো তীক্ষ্ণ ফোড়নের মতো আঘাত করলো চারপাশে। এরপর সে ফিরে তাকালো সজলের দিকে। চোখে জ্বলে উঠল অপরাধবোধহীন ঘৃণার জোয়ার। যদি আমার হাতে ক্ষমতা থাকতো, আমি আপনাকে আমার হিজাবে হাত দেওয়ার অপরাধে মৌমাছির মৌচাকে নিয়ে বেঁধে রাখতাম, তারপর এক এক করে ঢিল ছুটতাম সেখানে।
প্রতিটি দংশন আপনার চরিত্রহীনতার যন্ত্রণার প্রতীক হতো। আর আমি সেটা খুশি মনে দেখতাম। যেমন নির্লজ্জ বাপ তেমন তার ছেলেও। ছি! তীব্র ঘৃণার ছায়া ফেলে রেখে দৃষ্টি দপদপ করে হেঁটে বাড়িয়ে গেল সেখান থেকে। উজান একবার ধীরে চোখ বোলালো চারপাশে। প্রতিটি মুখে জমাট বাঁধা নীরবতা। কেবল চেয়ারে বসে থাকা সাইফের চেহারা দেখতে পেল না সে। মাথা ঘুরিয়ে একবার দেখার চেষ্টা করলো, কিন্তু সাইফ উল্টা দিকে থাকায় তার আর হলো না। এবার ছাইদুলের দিকে তাকিয়ে উজান বলে উঠল, আপনার ছেলেকে সামনে রাখুন ফুপা, না হলে পরের বার মার খেয়ে মরে যাবেন। কথাগুলো ফেলে রেখে পিছন না ঘুরেই বেরিয়ে গেল সে। সাইদুল হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল তার চলে যাওয়ার পথের দিকে। এখনো ঠিক করে চিনে উঠতে পারেনি তাকে। চেনা সেই চোখ, সেই কণ্ঠ। উজান দেশে ফিরল কবে? আর এসেই বা কি করছে এখানে? মনের ভিতর হঠাৎ ঝড় তুলে দিয়ে উত্তরহীন প্রশ্নগুলো ফোড়ার মতো বিঁধে রইল সাইদুলের চোখে মুখে। সবকিছুর অবসান টেনে এবার সাইফ অনড় ভঙ্গিতে উঠে দাঁড়ালো। মেরুদণ্ড টান টান করে ডান হাতে থাকা রূপোর মোটা ব্রেসলেটটা একটুখানি ঠেলে তুলল কনুয়ের কাছে। তারপর সোজা চোখ রেখে তাকালো প্রিন্সিপালের দিকে। রুক্ষ ক্ষুব্ধ গলায় বলে উঠল, আজকের মধ্যে যদি ওকে বহিষ্কার না করেন তাহলে বাকি ব্যবস্থা আমি নিজেই নেব স্যার। শব্দগুলো শেষ না হতেই ঠোঁটে একটুখানি টেনে আনলো সৌজন্যবোধক চূড়ান্ত শীতল এক হাসি। তারপর নির্লিপ্ত ভঙ্গিতে পা বাড়ালো দরজার দিকে। যেতে যেতে বাহু থেকে গলায় তুলে নিল গায়ে থাকা কালো চাদরটা। চৌধুরী বাড়ির ছাদখোলা বারান্দায় দাঁড়িয়ে আছে দৃষ্টি। চোখ তার স্থির আকাশে। অসীম নীলের ভেতরেই খুঁজে ফিরছে নিজের ছোড়াখোড়া অস্তিত্ব। সময় কি অদ্ভুত প্রবাহ তার। কারো অপেক্ষায় থামে না, কারো আহ্বানে দিন বদলায় না। সে শুধু এগিয়ে চলে, নির্মম এক চলাচলের নাম হয়ে। দৃষ্টি গভীর শ্বাস ফেলে তাকিয়ে রইল সেই অনন্ত গতির আকাশের দিকে। এই বহমান সময় কত কিছু কেড়ে নিয়েছে তার থেকে। কেড়ে নিয়েছে তার ছিল যত সুখ শান্তি। এখন তো সে কেবল এক কাচের পুতুল মাত্র। আলোয় ঝিলমিল করে বটে, কিন্তু স্পর্শে ভেঙে যাওয়ার ভয় তাকে প্রতিনিয়ত ছুঁতে থাকে। তার ভেতরটা এক বিষাক্ত অতল গহ্বর। বাইরে থেকে যতই শক্ত আবরণে মুড়ে রাখুক নিজেকে, ভিতরে ভেতরে এক অনিঃশেষ যন্ত্রণার শিকল বেঁধে টেনে নিয়ে যায় তাকে অজানা নরকের দিকে। আচ্ছা, এই সময়ের সঙ্গে সঙ্গে যদি দাগগুলোও মুছে যেত, যদি কলঙ্কগুলো ধুয়ে গিয়ে নামহীন অতীতে হারিয়ে যেত, তাহলে কি পৃথিবীর ভার কিছুটা কম হতো তার কাছে? তাহলে কি বুকের ভেতর জমে থাকে এই অনাহত ক্লান্তি একদিন ধুয়ে যেত বৃষ্টির মতো? তাহলে কি খুব খারাপ হতো? নিশ্চয়ই খুব খারাপই হতো। না হলে তো আরও আগেই এই কলঙ্ক ধুয়ে মুছে সাফ হয়ে যেত। দৃষ্টি একের পর এক নিঃশ্বাস ছাড়ে। প্রতিটা শ্বাস অন্তর্গত অতল ভার নিয়ে আসছে। আজ বুকটা অকারণেই ভারী। একরাশ অস্থিরতা চেপে বসেছে হৃদয়ে। কিছুক্ষণ আগেই গোসল সেরেছে সে। ভেজা চুলগুলো খোলা রেখে ছাদে দাঁড়িয়েছিল। বাতাসে এলোমেলো হয়ে উঠছে সেগুলো। দৃষ্টি হঠাৎ পিছন থেকে ভেসে এলো উজানের কণ্ঠ। আজকে উঠল সে। চমকে গিয়ে তাড়াতাড়ি শাড়ির আঁচলটা মাথায় টেনে এলো। শরীরটা খানিক সংকুচিত করে ধীরে ঘুরে তাকালো উজানের দিকে। উজানের চোখ স্থির হলো তার উপর। সময়ের ফ্রেমে আটকে পড়ল উজান। দৃষ্টির মুখের ছায়া, জল ছোঁয়া কপাল, ভেজা চুলে বাতাসে ধরা নীলাভ সুবাস, সব মিলে এক অনবদ্য শান্তি ছড়িয়েছিল তার চারপাশে। কি স্নিগ্ধ লাগছে তাকে দেখতে। তোর সাথে একটু কথা বলতে চাই প্লিজ। নীরব কিন্তু মুহূর্ত পেরিয়ে দৃষ্টি সংযত আবছা কাপা স্বরে শুধু বলল, উজান গভীর এক নিঃশ্বাস ছাড়ল। বুকের কোণে জমে থাকা শত প্রশ্ন এক মুহূর্তে বেরিয়ে আসতে চাইল। ধীরে গিয়ে দাঁড়ালো ছাদের রেলিংয়ের পাশে। আকাশে চোখ ফেলল। আধো আলো আধো অন্ধকারের দোলাচলে চাঁদ বিষণ্ণ কোনো স্বপ্নের মতো ঝুলে আছে। সে চাঁদ দেখল, আবার দেখল না। দৃষ্টির ভিতরে গেঁথে থাকা এক অনুভব তাকে অন্য কোথাও টেনে নিচ্ছিল। কিছুটা সময় নির্বাক দাঁড়িয়ে হঠাৎ প্রশ্ন ছুড়ে দিল, তুই আমাকে ভালোবাসিস দৃষ্টি? হেসে উঠল দৃষ্টি। বুক ফাটিয়ে হাসি এলো তার, তবে তা প্রকাশ করল না। উজানের থেকে দূরত্ব বজায় রেখে সে তাকালো সুদূরে। ভালোবেসেছিলাম, এখন বাসি না। উজান স্থির হয়ে গেল। একটা শব্দ তাকে ছিন্ন ভিন্ন করে দিল। ছিল, তাহলে নেই কেন আজ? এই প্রশ্নগুলো ঝড় তুলল উজানের চোখে মুখে। ছিলি মানে এখন বাসিস না? উজানের কণ্ঠে বিস্ময়ের রুদ্ধস্বর। ভেতরে কোথাও তীব্র কোনো ছড়ির আচর। না। শব্দটা আসলো দৃষ্টির ঠোঁট থেকে নিঃসংকোচে। নির্লিপ্তভাবে জবাব দিল সে, এখন বাসিস না কেন? উজানের প্রশ্নটা এবার একটু কাঁপল। দৃষ্টি এবার একটু হাসল, কিন্তু সে হাসির কোনো রং নেই। কেবল কণ্ঠে ঝরে পড়ল শুষ্ক এক স্বীকারোক্তি। আমি আদৌ আপনাকে কখনো ভালোবেসেছি কিনা আমার জানা নেই।
হয়তো ক্ষণিকের মোহকে আমি ভালোবাসা বলে ভুল ভেবেছিলাম। না হলে বলুন তো উজান ভাই, এত সহজে আমি কিভাবে আপনাকে ঘৃণা করতে পারি? এই শেষ কথাগুলোতে শীতল শ্বাস বয়ে গেল চারপাশে। বলেই দৃষ্টি মাথা ঘুরিয়ে স্থির চোখে তাকালো উজানের দিকে। সে চাহনিতে কোনো নরমপনা নেই, নেই চেনা কোনো কমলতা। চোখ জোড়া উপপতিত ভালোবাসার উপহাস বয়ে আনছে। উজান গিলে ফেলতে চাইল একটা ভারী ক্লান্তি, কিন্তু গলায় কিছু একটা আটকে রইল। বুকের মাঝখানে জমে থাকা শোকের ভারটা ধীরে ধীরে চাপা দিতে থাকলো তাকে। শ্বাসটা হঠাৎ করে ভারী হয়ে উঠল। আমার উপর অভিমান জমেছে তোর, তাই না? যাদের গায়ে কলঙ্ক থাকে, অভিমান তাদের শোভা পায় না উজান ভাই। দৃষ্টির কণ্ঠে বিষ। সেই বিষ উজানের শ্রবণেন্দ্রিয় ভেদ করে ঢুকে গেল মগজ পর্যন্ত। দৃষ্টি, হ্যাঁ উজান ভাই, আমি একদম ঠিক বলছি। যদি নাই হয় তাহলে বলুন তো, সেদিন কেন আপনি আমাকে বিয়ের আসরে রেখে চলে গেলেন? আমি তো ততদিনে আপনাকে নিজের ভেতর আঁকিয়ে ফেলেছি। মনে মনে জেনে নিয়েছি আপনিই হবেন আমার প্রিয়তম, আমার অর্ধাঙ্গ। জীবন আরও একবার সুযোগ দিয়েছিল আমায়। ভাবলাম এই বুঝি একটুখানি সুখ আমার হাতের মুঠোয় ধরা দেবে। কিন্তু দেখুন তো, সেই সুখ আমার ছুঁয়ে দেখা তো দূরে থাক, আমার চোখের দৃষ্টির মাঝেও আসেনি। এই বলে এক তাচ্ছিল্য মাখানো হাসি ছুড়ে দিল দৃষ্টি। ভাঙা মন নিয়ে এক ব্যর্থ প্রেমিকাকে ঠিক যেমন হাসি মানায়। উজান স্থবির দাঁড়িয়ে রইল। দৃষ্টির প্রতিটা শব্দ আগুনে ভেজা কাচের মতো ছিন্ন করছে তাকে। অনন্ত এক অপরাধবোধে, এক অন্তর্জালায় সে পড়তে লাগলো নীরবে। আমি তখন অনেক কিছু মেনে নিতে পারিনি দৃষ্টি, কিন্তু এই 5 বছর আমাকে শিখিয়ে দিয়েছে আমি বোধহয় তোকে ভালোবেসে ফেলেছি। সেদিন তোর হাত ছেড়ে যাওয়াটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল বোধহয়। বোধহয়। দৃষ্টি ঠোঁট বাঁকালো। এক অদ্ভুত শীতল নির্লিপ্ততায় আবারও বলে উঠল, না উজান ভাই, আপনি কোনো ভুল করেননি। আপনি নিজের জন্যই সিদ্ধান্ত নিয়েছিলেন, আর সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। আপনার মতো নিখুঁত পুরুষের আমার মতো একটা মেয়েকে গ্রহণ করার কোনো কারণই ছিল না। তবুও আমাকে কি ক্ষমা করা যায় না? উজানের কণ্ঠ ডুবে গেল এক রাশ অনুশোচনায়। দৃষ্টি এবার চোখ তুলে স্থির দৃষ্টিতে তাকালো তার চোখে। তারপর এক দীর্ঘশ্বাস ফেলে বলল, জানেন উজান ভাই, জীবন আমার থেকে একে একে সব কিছু ছিনিয়ে নিয়েছে। দিনের পর দিন, রাতের পর রাত আমি নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করেছি। অসহ্য যন্ত্রণার মাঝে হাঁপিয়ে উঠেছিলাম আমি। তারপর এলেন আপনি। ভেবেছিলাম এই বুঝি মুক্তি, এই বুঝি যন্ত্রণা শেষে একটু শান্তি। কিন্তু না, ভাগ্য সেটুকু পরিণতিও আমার কপালে লেখেনি। প্রতিদিন আমি একটু একটু করে নিজেকে মেরে ফেলেছি ভেতর থেকে। ভীষণ ইচ্ছে হয়েছিল নিজেকে উৎসর্গ করে দিই, কিন্তু পারিনি। কারণ এতটা পাথর আমার হৃদয়ে নয়। আমি রক্ত মাংসের মানুষ। অল্পে জ্বলি, তীব্রে পড়ি, আর থেকে থেকে নিঃশেষ হয়ে যাই। বলুন তো, এমন জলে পোড়া খাখা অন্তর নিয়ে কিভাবে আপনাকে ক্ষমা করি আমি? বলুন উজান ভাই, কি দিয়ে ক্ষমা করব, যেখানে ভেতরেই আর কিছু অবশিষ্ট নেই আমার? উজান এবার ধীরে এক পা বাড়িয়ে এলো সামনে। এগিয়ে এসে খুব সন্তপনে ধরে ফেললো দৃষ্টির দুটো হাত। আলতো মর্মস্পর্শী স্পর্শে হাত জোড়া টেনে নিল নিজের দিকে। চোখে চোখ রেখে ফিসফিস করে বলল, প্লিজ দৃষ্টি, একবার, শুধু একবার ক্ষমা করে দেখ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এমন ভুল আর কোনোদিন করব না। আমরা আবার শুরু করব, বিয়ে করব আমরা। আমাদের হবে একটুখানি ঘর, তাতে থাকবে ভালোবাসা, ভরপুর শান্তি। তোর সব কষ্ট আমি মুছে ফেলবো দৃষ্টি, কথা দিলাম। দৃষ্টি মৃদু এক হাসি হাসল, একটা ব্যথার হাসি, যার নিচে চাপা পড়ে আছে হাজারো মৃত স্বপ্ন। ধীরে, অতি স্নিগ্ধ ভঙ্গিতে নিজের হাতটা ছাড়িয়ে নিল উজানের থেকে। কণ্ঠ আগের মতোই মৃদু রেখে নরম সুরে বলল, আমি অনেক আগেই নিজেকে উৎসর্গ করে দিয়েছি উজান ভাই। এখন আমার কাছে কিছুই নেই দেওয়ার মতো। আমি দিনে দিনে নিঃশেষ হব, আর আপনি দেখবেন, দেখতে দেখতেই আপনাকে পেয়ে বসবে এক মরণ ব্যাধি। এমন এক মরণ ব্যাধি যার নাম অনুশোচনা। বলতে বলতেই দৃষ্টির গাল বেয়ে গড়িয়ে পড়ল দুটি অশ্রুবিন্দু। কিন্তু তার ঠোঁটে আঁকা এক অব্যাখ্যাত আশ্চর্য সাবলীল হাসি। এই দৃষ্টিকে চিনতে পারল না উজান। চোখ কথা বলে এক, আর ঠোঁট বলে আরেক। দৃষ্টির চোখে ঝরে পড়ছে এক আশ্রয়চ্যুত অতীত, আর ঠোঁটে খেলে যাচ্ছে এক নির্মম চূড়ান্ততা। এই দ্বৈততা বিভ্রান্ত করে দিল উজানকে। সে দাঁড়িয়ে গেল দুটি বিপরীত স্রোতের ঠিক মাঝখানে, আর এক মুহূর্ত অপেক্ষা করল না দৃষ্টি। ঘাড় ঘুরিয়ে পেছন না তাকিয়ে হাঁটা ধরল। অজান্তেই মাথার আঁচল পড়ে এলো নিচে, আর সেই পতনের মাঝেই তার পা দুটো হঠাৎ গতি নিল। চলার ছন্দটা রূপ নিল দৌড়ে। এক হাতে চোখের জল মুছতে মুছতেই সে দৌড়ে গেল সামনে। হাওয়ার বেগে তার লম্বা চুলগুলো কোমর ছড়িয়ে হাঁটুর কাছে এসে দুলে উঠল,
আর ঠিক সেই দিকেই অপলক তাকিয়ে রইল উজান। প্রতিটি শ্বাস আটকে গেল ফুসফুসের ভেতর।